নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আমাদের কম্পিটিটিভ এক্সাম থেকে একটু দূরের টপিক, যদিও সেটি কিন্তু আমাদের বেকারদের সাথে সংযুক্ত। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের একটা সময় ছিল যেখানে চিট ফান্ডের কেলেঙ্কারিতে পড়ে হাজার হাজার বেকারের কিন্তু স্বপ্ন নষ্ট হয়ে গেছে বা স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, সেই সাথে গরিব মানুষের টাকা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি সেই নিয়ে, যা হলো রোজ ভ্যালি চিট ফান্ড কাণ্ডের যে টাকা ফেরত দিয়ে হবে সেই টপিক, অর্থাৎ রোজ ভ্যালি চিট ফান্ড মানি রিটার্ন। এই নিয়ে আজকের ভিডিও, যে কীভাবে টাকা ফেরত পাওয়া যাবে, কে টাকাটা ফেরত দিবে, কী নির্দেশে টাকাটা ফেরত দিয়ে হবে, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর তার আগে, চিট ফান্ড মানেই কিন্তু তার একটা ছল, একটা প্রতারণা। তো সাবধান, চিট ফান্ড থেকে বা এই প্রতারণা থেকে দূরে থাকুন এবং অন্যজনকে দূরে রাখুন। আমরা দেখেছি এই নিয়ে কিন্তু হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিও রোজ ভ্যালি চিট ফান্ড মানি রিটার্ন, এই ঘটনা নিয়ে বলবো। যে রোজ ভ্যালি, আমরা জানি রোজ ভ্যালি একটা বিরাট বড় কোম্পানি ছিল আমাদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যে। এই রোজ ভ্যালি ছিল মেনলি কিন্তু চিট ফান্ড। যে চিট ফান্ড আমরা ওই হেরাফেরি সিনেমাতে দেখেছি, লক্ষ্মী চিট ফান্ড, সেই চিট ফান্ড আমরা দেখেও ভুল করেছি, আবার এখানে আমরা ইনভেস্ট করেছি। সেই লক্ষ্মী চিট ফান্ডের আর একটা নাম হচ্ছে এই রোজ ভ্যালি চিট ফান্ড, যা 2012-13 সালে কিন্তু আমাদের সামনে এসেছিলো। এর শুরু হয়েছিল কিন্তু ঠিক ওই 2006-07 সালে। তখন বুঝতে হবে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবেশ কিন্তু অন্য ছিল। সেই সময় কিন্তু আগের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, দেখে মনে হচ্ছিল তাদের হচ্ছে দিন শেষ হয়ে আসছে। নতুন করে ক্ষমতায় আসতে চলেছে যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা পার্টি, সেটা কিন্তু অনেকে বুঝতে পারছিল। আর তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। তখন সরকার পক্ষ এদিকটাতে বেশি নজর দিতে পারেনি। আর এই সমস্ত চিটফান্ড মালিকরা, এরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য যে সরকার আসতে চলেছে সেই পার্টিকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা দেয় আর সাহায্য করে। অর্থাৎ যে পার্টি পরে ক্ষমতায় আসে তাদের সাহায্যে কিন্তু পার্টি ক্ষমতায় আসে। ভোটে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়। এদের ইচ্ছা ছিল যে এই পার্টি ক্ষমতা এলে আমাদের ব্যবসা আরও ফেপে ফুলে উঠবে, সরকার আমাদেরকে সুবিধা দেবে। সরকার আসার পরে বছর দুয়েক এরকমই চলে, তারপরে কিন্তু এরকম বড় দুর্নীতি সামনে আসে। যে দুর্নীতিটা মেনলি এসেছিলো আমাদের সামনে, যেটা হচ্ছে সারদা দুর্নীতি। আর সারদা দুর্নীতির পরে কিন্তু এক এক করে রোজ ভ্যালি দুর্নীতি, অ্যালকেমিস্ট দুর্নীতি, ভিভজিওর দুর্নীতি, এরকম কিন্তু আমাদের সামনে আসে। আর এই যে মানি লেন্ডারিং বা আর্থিক প্রতারণার কেস, এই আর্থিক প্রতারণার কেসে কিন্তু হাজার হাজার এজেন্টদের জীবনে কিন্তু কালো অন্ধকার নেমে আসে। কারণ এজেন্টরা ছিল বেকার, বেকারত্বের জ্বালাতে কিছু আয় করার জন্য কিন্তু তারা এই ফাঁদে পা দিয়েছিল। এবং এই ফাঁদে পা দিয়ে তারা অনেক নিজেরা পরিশ্রমও করেছিল, অল্প কিছু পরিমাণে টাকা পেয়েছে, হয়তো ভাবছিল আগামী দিনে এলআইসির মতো বড়সড় কিছু করতে পারবে তারা। কিন্তু জানি এলআইসি হচ্ছে সরকারি সংস্থা, এটা হচ্ছে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা মানে এখানে কোনো গোলমাল আছে, বেকাররা কিন্তু বুঝতে পারেনি। তারা নিজেরা অন্ধকারে ঢুকে গেছে, সঙ্গে অন্ধকারে গেছে কারা, যারা আমানত করেছে। মনে রাখতে হবে, এই যে বেকার যে এজেন্টরা, তারা কিন্তু বেশিরভাগই প্রভাবিত করেছিল, ব্রেন ওয়াশ করেছিল তাদের নিজের ফ্যামিলির লোককে, কাকা জেঠা মামা মাসি বন্ধু বান্ধব পরিচিতকে। কারণ তাদেরকে সহজে অ্যাপ্রোচ করা যেত। আর আমানতকারীরাও দেখেছিল যে বেকার ছেলে করে কম খাচ্ছে, করুক না, আমি যদি টাকাটা বেশি পাই টাকাটা তো ফেরত পেয়ে যাব, ও যদি 200-500 টাকা পাইতে পাবে। এর ফলে কিন্তু বেকার এজেন্টদের জীবনও শেষ হয়ে গেছে, আর লক্ষ লক্ষ আমানতকারীদের টাকাও শেষ হয়ে গেছে। এই যে রোজ ভ্যালি কোম্পানি, তখন ব্যাপক অ্যাডভার্টাইজমেন্ট চলতো। তাদের নিজস্ব নিউজ চ্যানেল ছিল, নিউজ পেপার ছিল, তারা হচ্ছে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিত, এমনকি বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিত, রেডিও চ্যানেলেও কিন্তু বিজ্ঞাপন দিত। তাদের বিভিন্ন যে সম্পত্তি দেখানো হয়েছিল, যেমন মন্দারমণিতে রিসর্ট, সোনার সম্পত্তি, সোনার দোকান, তার সাথে বিভিন্ন পরিমাণের যে ল্যান্ডের প্রজেক্ট, জমির প্রজেক্ট, এমনকি পুকুরের প্রজেক্ট ইত্যাদি লোভ দেখিয়ে বাজার থেকে প্রচুর প্রচুর টাকা তারা তুলে নেয়। শুধু তাই নয়, আইপিএলে কেকেআর টিমের স্পন্সর ছিল কিন্তু এই রোজ ভ্যালি। এইটা দেখেও মানুষ কিন্তু প্রভাবিত হয়েছিল, মানুষ তাদের কিন্তু টাকা এখানে জমা রেখেছিল আগামী দিনে একটু বেশি টাকা পাওয়ার লোভে। আর আমরা জানি যেখানেই লোভে পাপ, আর পাপে
মৃত্যু মানেই ধ্বংস। এর ফলে তারা প্রচুর টাকা তুলেছিল এজেন্টের মারফতে। এখন সারদাকাণ্ড সামনে আসার পরে একে একে রোজভ্যালি কাণ্ড সামনে আসে। গৌতম কুণ্ডু ছিল এই রোজভ্যালির মালিক। এই রোজভ্যালি কাণ্ড সামনে আসার পরে কিন্তু রাজ্য পুলিশ এদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে। আর তারপরে তদন্ত করে কে? সেবি। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1988 সালে সেবি স্থাপন করা হয়েছে। আর 1992 সালে সেবিকে আইন করে তার ক্ষমতা দিয়েছে আমাদের কেন্দ্র সরকার। এই সেবির প্রশ্ন কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট হয়। আর এই সেবি যখন দেখেছে যেখানে আর্থিক প্রতারণা হয়েছে, মানি লেন্ডারিং হয়েছে, তারা কিন্তু সেখানে তদন্ত শুরু করে। এরপরে চলে যায় সেখানে আমাদের কলকাতা হাইকোর্টের কাছে এই কেস যায়। এখন কলকাতা হাইকোর্ট যখন কেস যায় তখন দেখেছি যে একাধিক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তারা কিন্তু এই প্রতারিত মানুষদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাপক কেস লড়েছিলেন। তাদের জন্যই কিন্তু এই কেস কলকাতা হাইকোর্টে যায়। এবং কলকাতা হাইকোর্টে যাওয়ার সঙ্গে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কিন্তু এখানে তদন্ত শুরু করে। আমরা জানি ইডি কোন বিষয়ে তদন্ত শুরু করে। ইডি হচ্ছে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করে মানি লেন্ডারিং বা কোনো আর্থিক 9/6 কেস হলে কিন্তু ইডি সেখানে তদন্ত করে। এখন কলকাতা হাইকোর্ট 2015 সালে কালীপদ পাল ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভার্সেস রোজভ্যালি এই যে কেস, সেই কেসে ইডিকে রোজভ্যালি যে সমস্ত সম্পত্তি আছে, মন্দারমণিতে রিসর্ট, বিভিন্ন জায়গায় ল্যান্ডের প্রজেক্ট, পুকুরের প্রজেক্ট, হোটেল, সমস্ত যে সম্পত্তি আছে সেই সম্পত্তিকে ক্রোক করার নির্দেশ দেয়। ইডি সমস্ত সম্পত্তি নিয়ে নেয় রোজভ্যালির কাছ থেকে। এবং কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন যে জাস্টিস দিলীপ কুমার সেটের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে। যে কমিটির কাজ কী হবে? এই কমিটি দায়িত্ব নিয়ে যে সমস্ত আমানতকারীরা টাকা জমা রেখেছিল তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এরপরে সেরকমই কিন্তু কাজ আস্তে আস্তে এগোতে থাকে, যদিও ধীর গতিতে আগায়। 2023 সালে এই কমিটি অর্ডার দেয় একটি ওয়েবসাইট তৈরি করার জন্য, যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমানতকারীরা তাদের অ্যাপ্লাই করতে পারবে টাকা ফেরত পাওয়ার জন্য। এখন এই 2024 সালে 18 মার্চ কয়েকদিন আগে এই কমিটি নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে। যে ওয়েবসাইটটা হচ্ছে www.rosevalleyadc.com। এই এডিসিটা কি? এডিসি হচ্ছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই অ্যাসেট ডিসপোজাল কমিটি মানে টাকা ফেরত দেওয়ার কমিটি, অর্থাৎ ওই সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার কমিটি। যে কমিটির হেড ছিলেন বা চেয়ারম্যান ছিলেন জাস্টিস দিলীপ কুমার সেট, তার নির্দেশে এই ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। এবং এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সমস্ত আমানতকারীরা, ইনভেস্টররা এখানে টাকা জমা রেখেছিলেন তারা কিন্তু এখানে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে এখানে তারা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করার পরেই কী হবে, যদি তারা সঠিকভাবে সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে তখন এই কমিটি এই যে তাদের অ্যাপ্লাইটা বা যে আবেদনপত্রটা সেটা কিন্তু তারা দেখবে বা পরীক্ষা করবে এবং তার সঙ্গে তাদের যে ডকুমেন্টসগুলো দেখবে। আর ডকুমেন্টস দেখার পরে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ আমানতকারীরা অ্যাকাউন্টে টাকা ফেরত পাবে। এ হলো বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, যেটা হলো রোজভ্যালি চিটফান্ড মানি রিটার্ন। এখন এই যে টাকা ফেরত দেওয়ার খবর সামনে এসছে, এর ভালো দিক কী, মন্দ দিক কী? প্রথম হচ্ছে অ্যাডভান্টেজ কি? যে ইনভেস্টর উইল রিটার্ন দেয়ার মানি। যে সমস্ত আমানতকারীরা যাদের বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, ফসল বিক্রি করে, ছোট অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে সিন্ধু জমিয়ে রেখেছিলেন পরবর্তী ক্ষেত্রে কাজে লাগানোর জন্য, বয়স হলে স্বাস্থ্য খাতে কাজে লাগানো, কিংবা মেয়ের বিয়ে দেওয়াতে কাজে লাগানো, ছেলের পড়াশোনাতে কাজে লাগানো, তাদের টাকাগুলো চলে গেছে এই চিট ফান্ডে। এখন এই যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশে তারা টাকা ফেরত পাবে। আর কি হবে? মানি রিটার্ন উইল ফ্রি ফ্রম চিটিং, অর্থাৎ যে সমস্ত আমানতকারীরা টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছিলেন তারা যদি টাকা ফেরত পায় তাহলে তারা বুঝবে যে আমরা এতদিন যে প্রতারণার শিকার হয়েছিলাম, প্রতারণা থেকে আমরা মুক্তি পেয়েছি। আর কি? এজেন্ট উইল বি ফ্রি ফ্রম হিউমিলিয়েশন। আমরা জানি এজেন্টটা বললাম বেকার ছিল, বেকারত্বের জ্বালায় তারা এই এজেন্ট হয়েছে, ফাঁদে পা দিয়েছে। এবং যে সমস্ত আমানতকারী, বিশেষ ক্ষেত্রে তার যে পরিবারের লোক, কাকা জেঠা, মামা মাসি, ভাই বন্ধু, তাদেরকে তারা ব্রেন ওয়াশ করেছে, বুঝিয়েছে যে টাকাটা তুমি দাও, টাকা তোমার মার যাবে না, বেশি টাকা পাবে। কিন্তু তারা দেখছে যে কোম্পানি
শেষ হয়ে গেছে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এখন তাদের উপরে ব্যাপক অত্যাচার করা হয়েছে, অপমান করা হয়েছে, জোর করা হয়েছে। এখন এই টাকা যদি আমানতকারীরা ফেরত পায়, তারা কিন্তু এই হিউমিলেশন বা এই অত্যাচার বা অপমান থেকে এতদিনে মুক্তি পাবে। আর কি হবে, অনেক এজেন্টরা কিন্তু বড়সড় বিপদের মুখে পড়েছিল। যারা আমানতকারীরা কোনো মতেই মানতে চায়নি যে আমরা কোম্পানি দেখিনি, আমরা তোমাকে দেখে টাকা দিয়েছি, তুমি টাকা দিতে বাধ্য, তারা কিন্তু বাঁচতে, নিজের জীবন বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, সোনা বিক্রি করে অনেক সময় আমানতকারীকে তারা টাকা ফেরত দিয়েছিল। এখন আমানতকারীরা যদি টাকা ফেরত পায়, তো তারা একটু স্বস্তি পাবে। অনেক সময় কিন্তু টাকা তারা আমানতকারী তাদেরকে টাকা ফিরিয়ে দিতেও পারে। আমার টাকা আমি পেয়ে গেছি, তুমি তোমার টাকা ফিরিয়ে নাও। এখন কি আরেকটা হবে কি, যে উদাহরণ হয়ে যাবে যে টাকা কিন্তু ফেরত পাওয়া যায়। এতদিন যারা ভেবেছিল যে টাকা আর ফেরত পাওয়া যাবে না, টাকা জলে চলে গেছে, টাকা শেষ হয়ে গেছে, তারা বলবে যে না, আমি টাকা ফেরত পেয়েছি। এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে কী হবে, এই যদি রোজ ভ্যালির টাকা যদি সত্যি সত্যি আমানতকারীরা ফেরত পায়, তাহলে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলি আছে, যে চিট ফান্ড কোম্পানিগুলির দ্বারা বিভিন্ন আমানতকারীরা প্রতারিত হয়েছিল, যেমন সারদা কিংবা এই অ্যালকামিস্ট, ভিভজিওর ইত্যাদি, তারাও কিন্তু আগামী দিনে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ফিরে পেতে পারে বা আদালতে যেতে পারে। তারাও দেখতে পারে, যদি তারা বলবে, তাদের কাছে দাবি পাবে, তাদের কাছে হাতিয়ার আসবে যে রোজ ভ্যালি যদি ফেরত পায়, তাহলে আমরাও ফেরত পাওয়ার সমতুল্য, তারা কিন্তু টাকা ফেরত পেতে পারে। এখন এ তো ভালো দিকগুলো গেল, অনেকগুলো ভালো দিক বললাম। খারাপ দিক কি? এর খারাপ দিকটা আমাদেরকে জানতে হবে। সব জিনিসের একটা ভালো দিক, একটা খারাপ দিক থাকে। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নো টাইম অর ডেট ফর রিটার্ন। এই যে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা অ্যাপ্লাই করুন, আবেদন করুন, আপনাদের টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু বলে দেয়নি যে কবে টাকা ফেরত দেওয়া হবে। 6 মাস, 1 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর, কোনো টাকার কথা, কোনো টাইমের কথা বলা হয়নি। অর্থাৎ তুমি অ্যাপ্লাই করো, কবে পাবে সেটা পরের কথা। সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে কিছু দিনের মধ্যে তুমি পাবে, সেটা কিন্তু বলা হয়নি। এখন কি আর কি বলা হয়নি, আর বলা হয়নি যে নো ফিক্সড অ্যামাউন্ট রিটার্ন। বলে দেওয়া হয়নি যে তুমি কত টাকা ফেরত পাবে, যে তুমি যে টাকাটা জমা রেখেছিলে পুরো টাকাটাই ফেরত পাবে, না তুমি অর্ধেক টাকা ফেরত পাবে, তা কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। আর কি একটা কেস, অনেকে কী করেছিল, একটা ওয়ান টাইম ইনভেস্ট করেছিল যে 50,000 টাকা আমি 10 বছরের জন্য ইনভেস্ট করে দিচ্ছি, সেটা আমি 1 লাখ টাকা পাবো। কিন্তু অনেকে আবার অল্প পরিমাণে জমা রেখেছিল, প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট বা যে প্রিমিয়াম দিয়ে গেছিলো। কিন্তু এখানেও বলা হচ্ছে না যে তুমি যে ওয়ান টাইম যে পেমেন্ট করেছিলে, যে ডিপোজিট করেছিলে, সেই টাকাটা ফেরত পাবে, কিংবা তুমি যে প্রতি মাসে প্রিমিয়াম দিয়েছিলে পুরো টাকাটা ফেরত পাবে। বা বলা হয়েছিল যে 10 বছর বাদে তুমি ডবল টাকা পাবে, সেই টাকাটা তুমি ফেরত পাবে কি না। আরও কি, যে তুমি এই যে কয়েক বছর টাকাটা তোমার গেল, টাকাটা তুমি পাচ্ছিলে না, তার ইন্টারেস্ট কি তুমি পাবে, তাও কিন্তু বলা হয়নি। মেনলি যে সম্পত্তি নেওয়া হয়েছে তার যে দাম, সেই দামটাকে অনুপাত করা হবে, তুমি যত টাকা রেখেছো সেই অনুপাতে তুমি ফেরত পাবে। অর্থাৎ তুমি পুরোটাও ফেরত পেতে পারো, আবার পুরোটা না ফেরত পেতেও পারো। এখন পুরোটাই না ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি। আর কি, অনেকে আছে প্রথমের দিকে যখন এই ঘটনা সামনে এসেছিলো, প্রতারণার ঘটনা সামনে এসেছিলো, তখন কিন্তু রোজ ভ্যালি থেকে বলা হয়েছিল যারা এই মুহূর্তে টাকা ফেরত পেতে চাও তারা আবেদন করো। অনেক ব্যক্তি কিন্তু আবেদন করেছিল, কিন্তু তারা কিন্তু টাকা ফেরত পায়নি। এমনকি আবেদনের সময় তারা অরিজিনাল ডকুমেন্টস দিয়ে দিয়েছিল, তাদের যে রিসিপ্ট দিয়ে দিয়েছিল। এখন তারা টাকাও ফেরত পায়নি, অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু তারা ফেরত পায়নি। এখন যারা টাকা ফেরত পায়নি তো পরের কথা, টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। যারা অরিজিনাল ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছিল তাদের কিন্তু এখানে টাকা ফেরত পাওয়া চাপ হয়ে যাবে। আর কি, লস্ট অরিজিনাল ডকুমেন্টস, অনেকেই কিন্তু এই অরিজিনাল ডকুমেন্টস হারিয়ে গেছে, 10-12 বছরের ব্যাপার হয়ে গেছে, অনেকেই হারিয়ে ফেলেছে, ফেলে দিয়েছে। অনেক সময় আমাদের দেখেছি, আমাদের এখানে বন্যায় ভেসে যায়, আগুনে পুড়ে যায়, ঝড়ে উড়ে যায়, কিংবা পোকায় খেয়ে নেয়। যাদের ডকুমেন্টস নাই তারা কিন্তু এখানে পেঁচিয়ে যাবে, তারা হয়তো টাকা হয়তো না পেতেও পারে। তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা সমস্যার। আর কি, অনেক ক্ষেত্রে কি বললাম যে এজেন্টদেরকে জোর করা হয়েছিল যে তোমরা টাকা দাও, কারণ তোমরাই আমার ব্রেন ওয়াশ করেছো, তোমরাই কিছু করে কমে খেয়েছো ওখান থেকে। তাই এজেন্টরা কিন্তু বাধ্য হয়ে পরিবার বাঁচাতে, জীবন বাঁচাতে টাকা ফেরত দিয়েছিল, নিজেদের জমি, সোনা, বাড়ি বিক্রি করে। এখন যদি আমানতকারীরা টাকা ফেরত পায়, তাহলে আমানতকারীদের অ্যাকাউন্টে টাকাটা যাবে, তাহলে এজেন্টরা কিন্তু তাদের টাকাটা যেটা তারা দিয়েছিল নিজের পকেট থেকে, সেটা কিন্তু না ফেরত পেতেও পারে। তাহলে এজেন্টরা কিন্তু বিষবাও জলে চলে যাবে। যদিও অনেকে বলবে যে এই যে টাকা তারা কোম্পানির কাছে নিয়ে গেছিলো, কিছু না কিছু তো কমিশন পেয়েছে এজেন্টরা, তাহলে সেটাও কিন্তু অনেকটাই কম। আর কি, এই যে দুর্নীতি হয়েছে, মানি লেন্ডারিং হয়েছে, এর সাথে মেনলি যুক্ত করা আমাদের জলের মতো পরিষ্কার যে এক শ্রেণীর নেতা মন্ত্রী তারা যুক্ত। তাহলে
তাদের কি হবে? তারা তো দোষী, তাদের জন্য তো এতগুলো মানুষের টাকা জলে গেছে, এতগুলো টাকা ঝুলে গেছে, জীবন হাহাকার দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এসব কিন্তু এখনও বলা হয়নি। এই হলো রোজ ভ্যালি কাণ্ডের পুরো খবর। আমিও চাই রোজ ভ্যালির যে সমস্ত আমানতকারীরা প্রতারিত হয়েছিলেন তারা নিজেদের টাকা ফেরত পান, দ্রুত ফেরত পান। তাহলে কিন্তু তাদের যে টাকার তারা স্বপ্ন দেখেছিল টাকা জমিয়ে রেখে বৃদ্ধকালে সেটাকে ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য ব্যবহার করতে পারবে, মেয়ের বিয়ের জন্য ব্যবহার করতে পারবে, সেই টাকা ফেরত পেলে তারা খুব সুবিধা হবে। আর এজেন্টরা যেটা এতদিন অপমানিত হচ্ছিল তারা যেন এখন ভালো জায়গায় যায়, এবং এজেন্টরা যারা টাকা দিয়েছিল নিজেদের পকেট থেকে সেটা যেন তাদের বিষয়টি দেখা হয়। তার সাথে আরেকটা কথা বলি, যে এই যে সারদা কাণ্ড, রোজভ্যালি কাণ্ড 10-12 বছর চলে গেছে, বিষয়টা কিন্তু খবর থেকে সামনে থেকে চলে গেছে, মানুষ কিন্তু ভুলে গেছে। মনে রাখতে হবে এই 10-15 বছর বাদে আবার কিন্তু এই চিটফান্ড বা প্রতারণাকারীরা বা ফ্রডরা কিন্তু অন্য রূপ ধারণ করে আমাদের সামনে প্রতারণা করতে আসবে। এখন আবার অনলাইনের সময়, তো অনলাইন অফলাইনে চারিদিকের আমাদের প্রতারণা কিন্তু চলছে বা আমাদেরকে ঘিরে আছে। ব্যাংক প্রতারণা হতে পারে, কিংবা অনলাইন গেমিং প্রতারণা হতে পারে, সোশ্যাল মিডিয়া প্রতারণা হতে পারে। তো খুব সাবধান, এখান থেকে সাবধান হবেন, প্রতারিত হবেন না। অজানা অচেনা মানুষের সাথে সম্পর্ক করবেন না, টাকা তাদেরকে দেবেন না। যদি আপনি চান টাকা আপনি জমা রাখবেন ভবিষ্যতের জন্য, সরকারি ব্যাংকে যেতে পারেন, কিংবা সরকারের LICতে যেতে পারেন, পোস্ট অফিসে যেতে পারেন, কিন্তু অযথা অজানা কোনো বেসরকারি কোম্পানিতে টাকা রাখতে যাবেন না। তার সাথে যারা এজেন্ট তাদেরকে বলছি, যে সমস্ত বেকার ভাই বোনেরা তাদেরকে বলছি, যে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে এরকম প্রতারণার ছকে কিন্তু আপনারা পা দেবেন না। এখন আপনাদেরকে এজেন্ট বলে, বিজনেস বলে অনেকে কিন্তু আপনাদেরকে ফাঁসানোর জন্য রেডি আছে। আপনারা কিন্তু এই ফাঁদে পা দেবেন না। এখন মেনলি চেন বিজনেসে যাবেন না, অফলাইন অনলাইন কোনো বিজনেসে যাবেন না। টিউশন পড়ান, বাড়িতে কাজ করুন, লেবার খাটুন, তবু এতে যাবেন না। এদের পরিণাম কিন্তু খুব খারাপ, অনেককে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।